আচ্ছা, দেখি কাজ করছেন। আচ্ছা, আপনারা আহ, এর বাইরে একটু ট্রাই করতেন। হ্যাঁ, মোটামুটি সুন্দর হয়েছে, খারাপ না। এই যে আপনাদের ডেমো টেক্সট গুলো ফুড নেম না দিয়ে ডিরেক্টলি কিছু টেক্সট ইউজ করতে পারতেন, যে চ্যাট জিবি থেকে নেওয়া যেত, তাই না? আর কই ভাই, দুইটাই নাকি? এই আপনারা কি শুধু দুইজন হোমওয়ার্ক করছেন? তিনজন? আর বাকিরা? আপনারা কি কাজ করেন নাকি বলেন দেখি। শোনেন, গ্রাফিক ডিজাইনের কাজ এই যে দেখে গেলেন, দেখে গিয়ে কোনো লাভ নাই। বুঝতে পারছেন? যে মনে করতেছেন যে আমি তো দেখে যাচ্ছি, আমি তো শিখতেছি, ডিজাইন না করলে কি হবে, আমি শিখতেছি। ব্যাপারটা কি এরকম? বলেন দেখি। আমার কথা শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। গ্রাফিক ডিজাইনটা কি এরকম, এই যে শিখে যাচ্ছি, আমি শিখতেছি, পরে তো পারবোই, এই ব্যাপারটা কি এরকম? বলেন দেখি, একটু শেয়ার করেন। আপনাদের কি মনে না, হয়? অনেক প্র্যাকটিস। দেখেন, গ্রাফিক ডিজাইন আমার কাছে মনে হয় যে গ্রাফিক ডিজাইন সব থেকে বেশি কঠিন একটা কাজ। কিভাবে কঠিন? এখানে টুলস গুলো সহজ, বাট এই ডিজাইনের যে কনসেপ্টটা, ডিজাইনের কনসেপ্ট কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনি একটা ডিজাইন করবেন, ডিজাইনটার কোথায় আপনি ইমেজ রাখবেন? আমরা গুগল থেকে ইমেজ নিয়ে একটা করতেছি, বাট যখন ক্লায়েন্টের প্রজেক্ট একটা করবেন, তখন কি এই সুযোগটা থাকবে যে গুগল থেকে একটা নিয়ে সেটাই করলেন? তখন কিন্তু এই সুযোগটা থাকবে না। তখন আপনাকে নিজে থেকেই কিছু একটা ক্রিয়েট করতে হবে। আমার কথা কি বুঝতে পারলেন? তো এখন থেকে যদি প্র্যাকটিস না করেন, তাহলে কিন্তু মানে দেখবে একটা সময় গিয়ে, যখন দেখবেন যে ডিজাইন মাথায় আসে না, ডিজাইন মাথায় আসে না, তখন মনে করবেন যে ডিজাইনই শিখবো না, ডিজাইন বাদ। এখানে টুলস জানাটা খুবই সিম্পল, খুবই ইজি, খুব সহজ টুলস গুলো। আহামরি কিছু নাই কিন্তু, দেখেন, খাতা কলমের মতো, তাই না? হুম। অনেকটা এরকমই। বাট এখানে কিন্তু মেইন ফ্যাক্ট হচ্ছে আপনার যে আহ, কি বলে ক্রিয়েটিভিটি, এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। আপনার ক্রিয়েটিভিটি কতটুকু। আর ক্রিয়েটিভিটি কিন্তু টুলস শিখে আসে না। ক্রিয়েটিভিটি আসবে তখনই যখন আপনি এটা প্র্যাকটিস করবেন। বুঝতে পারছেন? ক্রিয়েটিভিটি তখনই জি, আসবে বুঝতে যখন পারছি। আপনি প্র্যাকটিসের মধ্যে থাকবেন, যখন আপনি কাজের মধ্যে থাকবেন। বাট আপনাদের ব্যাচে তো কাজ দেখি না। গত ক্লাসে মনে হয় 30 জনের মতো ছিলেন। 30 জনের প্রতি 10 জনে একটা করে কাজ দিয়েছেন। তার মানে 3 জনের কাজ দেখতে পাচ্ছি এখানে, তিনটা। একটা দিয়েছে রীতা আপু, দিয়েছে একটা, একটা হচ্ছে প্রশান্ত হালদার ভাই, একটা হচ্ছে সেলিম মাহমুদ ভাই। ও আচ্ছা, নিচে আছে আর একটা ডেইজি রহমান। হ্যাঁ, সুন্দর হয়েছে। নিচে আর নাই। এই এগুলোই শেষ, বাকিদের কোনো খোঁজ খবর নাই। যদি ডিজাইন না করেন, ডিজাইন না দেখেন, তাহলে কি হবে? তাহলে কিন্তু হবে না। আচ্ছা দেখেন, আজকে আমরা ক্যালেন্ডার ডিজাইন নিয়ে কথা বলবো। ওই ক্যালেন্ডার ডিজাইন গুলো বিভিন্ন মাপের হয়, বিভিন্ন সাইজের হয়। যদি বড় ক্যালেন্ডার গুলোর কথা চিন্তা করেন, এটা 8.5/11ও হয়, ঠিক আছে, 12/12ও হয়, বা 8.5/5.5 হয়। আবার ডেস্কের যে ক্যালেন্ডার গুলো আছে, এই ডেস্ক ক্যালেন্ডার গুলো দেখবেন যে 5/11 ইঞ্চিতে আছে, ঠিক আছে। বড় যে ক্যালেন্ডার গুলো আছে, ওয়াল ক্যালেন্ডার, এগুলো 24/17 ইঞ্চিতেও আছে। হুম।
আবার যে মাউস প্যাড ক্যালেন্ডার টাইপের কিছু থাকে, এগুলোর আবার ডিফারেন্ট একটা সাইজ আছে। আছে পোস্টার ক্যালেন্ডার, এই যে যেটা বললাম আর কি, পোস্টার ক্যালেন্ডার বা ওয়াল ক্যালেন্ডার যেগুলো, এগুলো মানে এটা আসলে স্পেসিফিক। আমরা যেমন ফ্লায়ার ডিজাইন করি এরকম স্পেসিফিক কোনো মেজারমেন্ট নাই। ডিফারেন্ট ডিফারেন্ট সাইজ আছে, আপনি নিজের মতো করে কাস্টমাইজ করেও বানাইতে পারবেন। ঠিক আছে। তো আসলে এইখানে প্রিন্ট ডিজাইনের ক্ষেত্রে ফ্লায়ার, ব্রোশিওর, এরপর হচ্ছে ব্যানার, যদি এই কাজগুলো করতে পারি, এই কাজগুলো আপনারা করতে পারেন, তাহলে বাকি সবকিছু কিন্তু ঘুরে ফিরে একই। হ্যাঁ, এই আপনি ফ্লায়ার বলেন, ব্রোশিওর বলেন, নিউজ লেটার বলেন, বা ম্যাগাজিন বলেন, ক্যালেন্ডার বলেন, এগুলো কিন্তু মোটামুটি একই পর্যায়ে পড়ে। ডিফারেন্ট মেজারমেন্টে হয়, আর বেশি কিছু মানে আমার চোখে ডিফারেন্ট তেমন কিছু পড়ে না আর কি। আচ্ছা দেখেন তো, আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করি। ধরেন এখান থেকে আমি এখানে একটা 8.5/15 বা, হ্যাঁ এটা নিতে পারি, 8.5/15 দিলাম বা 14 দিলাম। ব্লিড এরিয়া সেমই রাখলাম। ব্লিড এরিয়া আসলে এখানে বাড়াই কমার কোনো কাজ নাই, ব্লিড এরিয়া কমই হয়। কারণ ব্লিড এরিয়া এই জন্যই কম নেওয়া হয়, ডিজাইনটা যেহেতু প্রিন্ট হবে, তো ব্লিড এরিয়া বেশি নিলে প্রিন্টিং এর কস্টিংটাও বাড়বে। ঠিক আছে। আচ্ছা আমি 8.5 না নিয়ে আমি যদি ডিফারেন্ট একটা নেই, স্কোয়ার 12/12 নেই, বা 11/15 যদি নেই। আচ্ছা, 11/15 আমি নিলাম। মানে ফিক্সড যে এই ধরা বাঁধা কোনো সাইজ, এরকম সাইজ না, আমার মতো করে একটা জাস্ট আমি মেজারমেন্ট নিয়ে নিলাম। এখন এইখানে সেভ জোন আগের মতো সবকিছু। আগে যেমন আমাদের ফ্লায়ার ডিজাইন, ব্যানার ডিজাইনের জন্য আমরা যেমন ডকুমেন্ট সেট আপ করেছিলাম, ঠিক আছে, সেম ভাবে এখানে ডকুমেন্ট সেট আপ। ডিফারেন্ট মানে আলাদা কোনো আর কি জটিল কঠিন আলাদা কোনো প্রসেস নাই, বাকি কাজ সবকিছু একই। এখন এগুলো আহ, কিভাবে রাখবেন, বা ক্যালেন্ডারের মধ্যে আপনার যে টেক্সট গুলো আছে এই টেক্সট গুলো কিভাবে রাখবেন, বা ক্যালেন্ডারটা কয় পেজের হবে, এই ব্যাপারগুলো মানে অনেক কিছুর উপর ডিপেন্ড করে আর কি। ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে। তা আমরা লাইক একটা পেজে যতটুকু রাখা যায় আর কি ততটুকু নিবো। এখানে নতুন একটা জিনিস আমি দেখাবো, এটা ছাড়া নতুন আর কিছুই নেই, বাকি সবকিছু আগের মতোই। ঠিক আছে, জাস্ট এখানে একটা একটা টপিকই নতুন, বাকি সবকিছু আগের মতোই। তো দেখেন আমি নতুন টপিক, নতুন জিনিসটা কি সেটাই আগে একটু দেখাই নি। সেটা হচ্ছে আমরা যে স্পেস দেই না, ধরেন যে আমাদের ক্যালেন্ডারের মধ্যে কি কি থাকে, সানডে থেকে শুরু হয় নাকি স্যাটারডে থেকে? সানডে থেকে মনে হয়, তাই না? এই সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, দেন আছে ফ্রাইডে, স্যাটারডে, তাই না? এভাবে তো থাকে। এখন এইখানে যে স্পেসটা আছে, এই স্পেসটার ব্যাপারটা আমরা দেখবো নতুন একটা ওয়েতে। সো এইটার জন্য আমাদের যে কাজটা করতে হবে, উইন্ডোতে গিয়ে টাইপে যাবেন, টাইপের মধ্যে দেখবেন যে ট্যাব নামে একটা অপশন আছে, ট্যাবস, এই ট্যাবসটা নিয়ে আসবেন। ট্যাবসটার কাজ কি? ট্যাবসটার কাজ হচ্ছে বেসিক্যালি আমাদের কিবোর্ডে একটা ট্যাব কি আছে জানেন তো? জি। ট্যাব দিলে স্পেসের থেকে একটু বেশি মানে স্পেস নেয় আর কি, কিবোর্ড থেকে স্পেস বার প্রেস করলে যতটুকু স্পেস নেয়, ট্যাব দিলে এর থেকে ডাবল নেয়, তাই না? বা তারও একটু বেশি নেয়। আচ্ছা, এখন আমরা এই ট্যাবটা সেট আপ করবো। ফার্স্ট টাইম এখান থেকে দেখেন টাইপ টুল নিয়ে এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে
ট্যাবের মধ্যে তিনটা অপশন আছে, একটা হচ্ছে সেন্টার, একটা হচ্ছে রাইট, একটা হচ্ছে লেফট। তো আমি এখান থেকে ফার্স্ট ট্যাবটা সেট করে দেব। ট্যাবটা এই যে এখানে জাস্ট এই যে দেখেন, যখন আমি এই যে একটা স্কেল একটা মেজারমেন্ট দেখতেছি না স্কেলের মতো, এই যে জি এখানে দেখেন যেখানেই ক্লিক করব সেখানেই আমাদের ট্যাবটা সেট আপ হয়ে যাবে। ধরেন আমি 1 ইঞ্চি করে রাখবো, এই 2 ইঞ্চিতে দিলাম, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। তার মানে আমি যদি কিবোর্ড থেকে এখন ট্যাব প্রেস করি তাহলে 2 ইঞ্চি পর পর যাবে। আচ্ছা, এখানে ট্যাবটা সেট আপ হচ্ছে একটা জায়গায়। তো আমি একাধিক জায়গায় যদি রাখতে চাই, মানে প্রত্যেকবারই এখন যদি ট্যাব প্রেস করি বেসিক্যালি একটা জায়গায় 2 ইঞ্চি যাবে, বাকিতে যাবে না। তো এটা পুরোটাই যেন আসে, যতবার ক্লিক করব ততবারই যেন আসে, এটার জন্য আমরা এই 3 লাইনের মেনুতে ক্লিক করে এখানে দেখেন স্ন্যাপ টু ইউনিট দিব আর রিপিট ট্যাব দিব। আমি আগে স্ন্যাপ টু ইউনিটের কথা বলি। স্ন্যাপটি ইউনিট বলতে বোঝায় যে এখানে ট্যাবের যে কিটা আছে, দেখেন স্ন্যাপটি ইউনিট মানে এখানে যে ছোট ছোট ঘরগুলো আছে, এই লাইনগুলো আছে, এইগুলো ছাড়া এই ট্যাবটা আর কোথাও যাবে না, এগুলোর উপরেই যাবে। আপনি যতই মুভ করেন এগুলোর উপরেই যাবে। বুঝতে পারছেন? আর যদি স্ন্যাপটি ইউনিটটা আমি অফ করে রাখি, দেখেন যেখানে খুশি সেখানে রাখতে পারবো, মাঝখানেও রাখতে পারবো, এদিকেও রাখতে পারবো, এদিকেও রাখতে পারবো। এটাই হচ্ছে স্ন্যাপটি ইউনিটের হিসাব কিতাব। আচ্ছা, সো আমি ট্যাবটা এই যেখানে সেট করে দিলাম। এরপর আমি দেব স্ন্যাপটি ইউনিট, আরেকটা দিব রিপিট ট্যাব। এই রিপিট ট্যাবে দিলাম, রিপিট ট্যাবে দিলে কি কি হবে এখন দেখেন, প্রত্যেকটা এই যে 2 4 6 আসছে। দেখেন তো 2 4 6 প্রত্যেকটার মাথায় গেছে না? এটা আমরা যত বড় করব দেখবেন যে সবগুলোর উপরেই যাবে 2 ইঞ্চি পর পর। ওকে, সো আমরা এটাকে ডিলিট করে দেই, কন্ট্রোলে দিয়ে ডিলিট করে অথবা ট্যাব প্রেস করি। ফার্স্ট একটা ট্যাব প্রেস করলাম, এবার আমার এখান থেকে লেখা শুরু করব। সানডে, ট্যাব দিলাম, মানডে, দেখেন তো 2 ইঞ্চি করে নিচ্ছে। টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, অনেক বেশি হয়ে গেছে তাই না? জি, বেশি হয়েছে। ফ্রাইডে, আরেকটা হচ্ছে স্যাটারডে। ওকে, এবার আমি এটাকে ধরে এদিকে নিয়ে আসবো। আচ্ছা, ওকে, এখানে এই সবগুলোকে সিলেক্ট করে, আচ্ছা এখানে আরো একটা অপশন থাকার কথা। আচ্ছা, আগে এই এই জিনিসটা আগে বোঝাই, তারপর বাকিটা দেখতেছি। এই যে এখানে আমি একটু এটাকে বোল্ড করে দেই আগে একটু, কন্ট্রোল T প্রেস করে এটাকে বোল্ড করে দিচ্ছি। ওকে, আচ্ছা এটাকে বোল্ড করে দিই, একটা পপ ইন ফন্ট এখানে মেবি নাই আমার। আচ্ছা আমি একটু ফন্ট চেঞ্জ করি। আচ্ছা, সাইজটা বাড়াই দিচ্ছি। আচ্ছা, আপাতত আমি এই আর্টবোর্ডটাকে একটু বড় করে নিই, পরে আমরা আর্টবোর্ডটাকে সাইজ করবো না হয়। যেহেতু আমাদের টেক্সটটা বড় হয়ে গেছে, সো এটাকে আগে একটু বড় করে নিই। এবার ফন্ট সাইজটা বাড়াই দিই। বাড়াই দেওয়ার পর এই যে দেখেন এখানে কিছু অ্যালাইনমেন্টের কাজ আছে, হ্যাঁ। আমাদের এখানে একটা লেফটে রেখে দিয়েছিলাম আমরা। তো আমি যদি এখন এখান থেকে এসে কিবোর্ড থেকে এন্টার প্রেস করে একটা ট্যাব দিলাম, এরপর ডেট গুলো রেখি, 1 2 3 4 5 6 7, আচ্ছা 7, এন্টার দিলাম, ট্যাব দিলাম, এবার 8 9, এবার হচ্ছে 10। এই যে দেখেন 11 13, সরি 12 13 14, এই যে টেক্সট গুলো দেখেন তো লেফট সাইডে অ্যালাইন হচ্ছে না? জি এটা কি বুঝতে পারছেন সবাই? এটা কিন্তু লেফট সাইডে অ্যালাইন হচ্ছে, মানে এই যে এইদিকে দেখেন, এইদিকে। সো আমরা এটা চাইলে যদি সেন্টার করতে চাইতাম, তাহলে আমাদের এখান থেকে ফার্স্ট সেন্টারটা সিলেক্ট করে দিতে হইতো। এই যে এখানে সেন্টার, সেন্টার দিলে কি হবে, এই সবগুলোকে সিলেক্ট করতে হবে এখন। এই যে এখান থেকে সবগুলোকে সিলেক্ট করে আবার সেন্টারে, আচ্ছা এখান থেকে সেন্টারে দিয়ে দেখি হয়ে গেছে এখন। এখানে ট্যাপ দিতে হবে। আচ্ছা, এখানে আবার এই যে সেন্টার দেওয়াতে এখানে আবার একটা ঝামেলা হয়ে গেছে নাকি। তা আমরা এটাকে ধরে আগে সেন্টারে দিয়ে দিই। ওকে, এখন ঠিক আছে। এবার এগুলোকে ধরে দিয়ে দিই আগে। এই জন্য আমাদের আগে এগুলো ফিক্সড করে দিলে বেটার থাকে। এই যে এখন দেখেন একটু ঝামেলা ঝামেলা হয়ে গেছে, এখানে টেক্সট গুলোতে একটু ঝামেলা হয়ে যাচ্ছে। তো ট্যাবের কাজটা কি বুঝতে পারছেন আপনারা সবাই? জি, বুঝতে পারছি। ট্যাবের কাজটা কি ক্লিয়ার?
যদি ক্লিয়ার না হয় বলেন। ক্লিয়ার কিনা, এই যে এখান থেকে কিন্তু আমরা ট্যাবটা স্পেসটাকে চেঞ্জ করতে পারি, যেখান থেকে ধরে স্টিল আমরা কিন্তু এটাকে চেঞ্জ করতে পারবো, এই যে দেখেন চেঞ্জ হচ্ছে, বাট এই যে একটা একটা করে চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এটাকে যদি আমি রিপিট ট্যাব দিয়ে, ওকে, আচ্ছা এই যে নতুন করে যেটা সেট আপ করেছি এটা আবার রিপিট হচ্ছে। তো এটা অ্যাকচুয়ালি আজকের ক্লাসের নতুন জিনিস, তাছাড়া আর বাকি সবগুলো সেম। জাস্ট আমরা এখান থেকে ধরেন এটাকে একটু বড় করে দেই, নিচের দিকে আমরা আরো কিছু টেক্সট অ্যাড করে দেই। Okay. আচ্ছা, এটা এই যে এখন এই লাইনের হাইটটা আমরা একটু বাড়াই দেই, একটু বড় করে দেই এগুলা। দ্যাটস ইট। আমরা এখন এই নিচের দিকে লাইক, আমরা এখন ডিজাইনের দিকে যাব, লাইক এখান থেকে আমি একটা শেপ নিয়ে দিচ্ছি, এভাবে একটা শেপ ড্র করে দিলাম। ধরেন এখান থেকে আমি এই ধরনের একটা কালার দিলাম, রেড কালারই দিলাম। আচ্ছা, এবার হচ্ছে মাসের নাম ইয়ার থাকবে, তাই না, অনেক কিছু থাকবে। তো যদি আমরা এটা এক মাসের, একটা মাসের করি, তাহলে এটাকে আমরা আরেকটু গ্যাপ বাড়াই দিতে পারি, এখান থেকে আরেকটু লাইন হাইটটা বাড়াই দিতে পারি, এবং ফন্টের সাইজটাও আমরা বাড়াই দিতে পারি এখান থেকে। আচ্ছা, এখান থেকে বাড়াই দিলে আবার একটু ঝামেলা হয়ে যায়, গ্যাপটা বাড়াই দেই, এটাকে আমরা সেন্টারে রেখে দেই। ওকে। আচ্ছা, এখন আমরা এখান থেকে ধরেন একটা শেপ নিয়ে নেই এভাবে। আচ্ছা, এখান থেকে আইড্রপার দিয়ে কালারটাই কপি করে নিচ্ছি। আরেকটা আমি এখান থেকে আরেকটা শেপ ড্র করে নেই এভাবে। এর কালারটা চেঞ্জ করে দিই। এটাকে উপরে উঠাই দিই, এভাবে দিতে পারি, বা আরো ডিফারেন্ট ওয়েতেও দিতে পারি, লাইক এটাকে এইভাবে না দিয়ে আমি এটাকে জাস্ট এভাবে নিয়ে নিচ্ছি। আচ্ছা, এভাবে দিয়ে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে ধরে জাস্ট, ওকে ফাইন। আচ্ছা, এবার আমরা এখানে ইয়ারটা দিতে পারি, লাইক 2025, এটাকে বড় করে দিলাম, এখানে হোয়াইট কালার দিচ্ছি, আর এখানে মান্থটা লিখে দিতে পারি, জানুয়ারি। এখান থেকে আরেকটা এক্সট্রা লাইন ড্র করে দিই, জাস্ট যেহেতু এই জায়গাটা ফাঁকাই আছে আমাদের, সিঙ্গেল একটা লাইন দিয়ে দিই এখান থেকে। আচ্ছা, 1 মিনিট।
আচ্ছা আচ্ছা, আমি একটু পেমেন্ট নিব তো। আপনাদের ফ্রিল্যান্সারে কি কন্টেস্ট করতেছেন? বলেন দেখি। হ্যালো, শুনতেছেন আমার কথা? জি, শুনতেছি। ফ্রিল্যান্সারে কি কন্টেস্ট করতেছেন? কোনো শুরু করি নাই, করব। আচ্ছা, কন্টেস্ট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ফ্রিল্যান্সারে স্যার ইয়েতে ঢুকি স্যার। কিন্তু ঢোকার পরে বিভিন্ন ইয়েগুলো পড়ে মানে ওইরকম মানে ইজি মনে হচ্ছে না, এই জন্য স্যার ওইভাবে মানে সাহস পাচ্ছি না স্যার। ভাই শোনেন, ইজি আসলে কোনো কিছুতেই নাই। আপনার কি মনে হয় যে ইজি জিনিস এটা? জি জি স্যার, ওই জন্য স্যার আমি বেশ কয়েকটা পড়ছি, বিজনেস কার্ডের ডিজাইন। তো মানে মানে অনেক কিছু ইয়ে দেখে মানে সব মানে কিভাবে কি শুরু করব, পরে আর শুরু করি নাই। দেখতেছি আর কি স্যার, ঘুরে ঘুরে দেখতেছি যে কিভাবে কি করা যায় না না যায় এগুলো আর কি স্যার। বুঝতে পারছি। না, আমিও একটা ক্লায়েন্টের সকালে কাজ করে দিয়েছি তো। তো ও আমাকে পেমেন্ট করবে। সকালে মিটিং করছি, মিটিং করার পর ইমেইল, মানে পরে হোয়াটসঅ্যাপে কানেক্ট করছি তো। তো আমাকে আবার পেমেন্ট করতে চাচ্ছে পেপালে। এই যে আপনাদের ক্লাস নিতে নিতে মেসেজ দিচ্ছে আর কি। স্যার, বিকাশে বা নগদে পেমেন্ট নেওয়া যায় না? নেওয়া যায়, বাট আসলে বিদেশিরা অত ঝামেলায় যেতে চায় না। আপনি কি বিকাশে দিবে? হ্যাঁ। তা আমার কাছে অপশন আছে, তো আমি এই অপশন কাজে লাগে আর কি। আর মার্কেট প্লেসের বাইরে এখন আমরা স্টার্টিং এ আমরা আমাদের বিভিন্ন কন্টেস্ট ইয়েতে বিট এগুলোতে আমরা অ্যাটেন্ড করলাম, কিন্তু মার্কেট প্লেসের বাইরেও তো অফলাইন প্লাস এজেন্সির মাধ্যমেও তো কাজ করা যাবে সামনে, নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনার এটা, এই যে আপনাদের পয়েন্টে আসছেন, এই যে এজেন্সির মাধ্যমে কাজ পাবেন, এই জন্য তো আপনাকে কাজ দেখাইতে হবে নাকি? জি স্যার। এই যে এই পয়েন্টে আসছেন, কাজ যদি না দেখাইতে পারেন আপনার এজেন্সিতে আপনাকে নিবে? না স্যার। আগে তো আপনাকে কাজ দেখাইতে হবে। যদি হ্যাঁ স্যার। আপনি কাজ পারেন। বিহ্যান্স বিহ্যান্সে পোর্টফোলিওটা খুলে বোধহয় আমরা মানে আস্তে আস্তে কন্টেস্ট গুলো করে আস্তে আস্তে আগাইতে পারি স্যার, নাকি? হ্যাঁ, ঠিক আছে স্যার। আপনারা যদি বিহ্যান্সে প্রজেক্ট আপলোড করেন, জি পোর্টফোলিওটা রেডি হয়, জি স্যার। তাহলে আপনাদের জন্য সুবিধা। সুবিধা কি? ক্লায়েন্ট যদি কাজ দেখতে চায় বা যে কেউ, ফেসবুক যে গ্রুপগুলো আছে, এই জি ফেসবুক স্যার। গ্রুপে কিন্তু হিউজ কাজ পোস্ট হয়। বাংলাদেশে যে ফেসবুক গ্রুপগুলো আছে একটু যদি খেয়াল করেন, জি তো এই গ্রুপগুলোতে যে পোস্টগুলো হয়, আপনি যদি অ্যাপ্লাই করতে চান কোথাও, গ্রাফিক ডিজাইনার মানে ভাই পোর্টফোলিও। জি হ্যাঁ, আপনি গ্রাফিক ডিজাইনার মানে আপনার পোর্টফোলিও লাগবেই। স্যার, এখন তো নর্মাল নর্মাল জব রিকোয়ারমেন্টেও ভিডিও পোর্টফোলিও চায়, মানে ভিডিও সিভি চায়। আবার এই মানে বিভিন্ন রকম ইয়ে চায় মানে মানে খুব কঠিন অবস্থা স্যার দেখতেছি। হ্যাঁ স্যার, আমার কথা শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে এখন। স্যার, এই যে মাইক্রোফোনের সমস্যা আছে তো, ফোনের কথা অনেক শোনা যায় না। এখন শোনা যাচ্ছে। স্যার, স্যার, আমি মানে কন্টেস্ট অনেক দিন যাওয়াত করা মানে করছি। তো আগে পোর্টফোলিও সাজে নিচ্ছি স্যার। আপনি তো কন্টেস্ট করেই পোর্টফোলিও সাজাইতে পারবেন। পোর্টফোলিও সাজানোর জন্য আবার কন্টেস্ট অফ রাখতে হবে কেন? কন্টেস্টে যাই করবেন তাই পোর্টফোলিওতে অ্যাড করবেন, একসঙ্গে আপনার দুইটা কাজ হয়ে যাচ্ছে। স্যার একটু পার্সোনাল কথা বলি স্যার। হ্যাঁ। আচ্ছা স্যার। স্যার, আজকে একটা জবের ইয়েতে অ্যাপ্লাই করতে গেছি, সব কিছু ঠিক আছে, এক্সপিরিয়েন্স এভরিথিং সবকিছু ঠিক আছে, লাস্টে এসে দেখি ভিডিও সিভি আপলোড করতে হবে স্যার, এটা আমি বুঝি নাই স্যার।
ভিডিও সিভি বলতে এখানে অনেক সময় কি করে যে আপনার আপনি একটা ভিডিও করে দিছেন, আপনার আপনি আপনি ইন্টারভিউ যেমন কোশ্চেন করে জি স্যার। এই রিলেটেড হচ্ছে কি বলেন না যে নিজের সম্পর্কে বলেন, আপনার এক্সপিরিয়েন্স জি। সম্পর্কে এই ধরনের একটা ভিডিও দিতে বলেন। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আর নিউমেরিক সংখ্যাগুলা কি হচ্ছে সানডে মানডে এলার মাঝখানে যাবে না? হ্যাঁ, যাবে। এটা হচ্ছে আমাদের ওই যে শুরুতে আমরা যদি ফিক্স করে নিতাম তাহলে এই প্রবলেমটা হতো না, এটা শুরুতেই নিতে হবে। প্রথমে প্রথমে করে নিলে ওটা ভালো হবে নাকি? হ্যাঁ, তখন একদম পারফেক্টলি হবে। স্যার আমাদের যে নিচের যে লেখাগুলো, আমাদের এই যে ক্যালেন্ডারের যে আহ, লেখা, মানে নাম্বার গুলো, স্যার এগুলোতে কি কোনো ক্রিয়েট আউটলাইন দেওয়ার কি কোনো প্রয়োজন আছে, বা দিলেও মানে বেনিফিট কি, এরকম কোনো কিছু আছে? এই টেক্সট গুলা, হ্যাঁ স্যার। আচ্ছা টেক্সট গুলো ক্রিয়েট আউটলাইন দিবেন কেন? যদি ক্রিয়েট আউটলাইন না দেন তাহলে আপনাকে যে কাজটা করতে হবে যখন ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করবেন, জি তো স্যার। এখানে যে ফন্টটা ইউজ করছেন এই ফন্টটা আপনাকে ওই ফাইলের সঙ্গে দিয়ে দিতে হবে যে আপনি এই ফন্টটা ইউজ করছেন। যদি না দেন তাহলে কি হবে, ক্লায়েন্ট যখন ডকুমেন্টটা ওপেন করবে বা এটা জি যখন স্যার। প্রিন্টিং এ যাবে তাদের কাছে যদি এই ফন্টটা না থাকে তাহলে এটা মিসিং দেখাবে। ঠিক আছে, এটা একটা প্রসেস। এডিট আর করা আর ফেলবে? একটা প্রসেস হচ্ছে আপনি যখন আউটলাইন করে দিবেন তখন কিন্তু এটা আর টেক্সট থাকলো না, তখন এটা কি হয়ে গেছে, অবজেক্ট শেপ হয়ে গেছে। জি স্যার, এটা মানে ফেব্রুয়ারি মাসে গিয়ে আবার এটা এডিট করতে গেলে বোধহয় একটু ঝামেলায় পড়বো তখন নাকি? আর এডিট হবে না। জি স্যার, আমিও মানে করতে গেছিলাম, মানে অন্য একটা ভিডিও দেখা, ইউটিউব ভিডিও দেখা, পরে আমি ক্রিয়েট আউটলাইন করার পরে না আমি আর পারতেছি না, পরে এই জন্য স্যার এখন জিজ্ঞেস করলাম আপনাকে স্যার। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। এটা বললে আউটলাইন করলে আবার প্রথম থেকে করতে হবে। আউটলাইন করলে এটা তো শেপ হয়ে যাবে। জি জি স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা দেখেন, আমরা এখানে একটা জাস্ট একটা ইমেজ দিব। এই যে এখানে একটা আমি এই শেপটাকে আরেকটা নিচে নামাই দিয়ে একটা কপি করে নিচ্ছি। কপি করে এটাকে একটু রোটেট করাই দেবো জাস্ট। আমরা একটা নিচে রাখবো আরেকটাকে উপরে রাখবো এবং এটার মধ্যে ইমেজ দিব, ঠিক আছে। এটাকে একটু বাড়াই দেই। আচ্ছা, এই শেপটাকে আমরা আরেকটু পারফেক্ট করে নিতে পারি, বা আমরা যেভাবে চাচ্ছি আর কি এইভাবে নিতে পারি আমাদের মতো করে। ওকে, সো আমি এটাকে ইরেজার টুল দিয়ে একবার ইরেজ করে নিব, আমাদের যে আর্টবোর্ডের সাইজটা আছে এই আর্টবোর্ডের সাইজে এদিক থেকে ইরেজ করে দিচ্ছি। এবার এই শেপটাকে সিলেক্ট করে ফাইল থেকে প্লেসে গিয়ে, আচ্ছা আমরা একেবারেই এখান থেকে ড্রয়িং সেট সিলেক্ট করে ইমেজ নিয়ে আসলেই হয়ে যাবে আমাদের। আচ্ছা, এখানে কি কোনো ইমেজ আছে আপাতত? ইমেজ নাই, আমরা একটা ইমেজ ডাউনলোড করে নিব। চলে আসছে। ওকে, এই শেপটা ভালো লাগতেছে বাট এই শেপটা এখন ভালো লাগতেছে না, তাহলে আমাদের কার্ভেচার পেন টুলটা নিয়ে এটাকে আরেকটু ভালো লাগার মতো করে দেই। আচ্ছা, আই থিঙ্ক এখানে কার্ভ রাখতে হবে, তাহলে বেটার লাগতে পারে।
ওকে। আচ্ছা, দেন এই শেপটাকে ধরে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দেয়া যায় কিনা, আরেকটা নেওয়া যায় কিনা। কপি করলাম, কপি করে এখান থেকে জাস্ট কালারটা একটু চেঞ্জ করে দেখবো। আচ্ছা, এটাকে রাইট ক্লিক করে ট্রান্সফর্মে গিয়ে আরেকবার রিফ্লেক্ট করি। এবার দিব হরাইজন্টালি। আচ্ছা না, এটা আসলে ভালো দেখাবে না। আচ্ছা, এটাকে যদি আমি দিয়ে দেই, ব্যাকে দিয়ে দিলে কিরকম দেখে। আচ্ছা, কালারটা চেঞ্জ করে দেখি, সেম কালার হয়ে গেছে তো। আচ্ছা, এটা আসলে যেমনটা চাচ্ছিলাম এমনটা হচ্ছে না। আচ্ছা, এবার ড্র নর্মালি দিলাম, এখান থেকে একটা জাস্ট সার্কেল ড্র করে নেই। ওকে, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কপি অ্যান্ড পেস্ট। এই নিচের সার্কেলটা হোয়াইট কালার দিলাম, আর এখানে আমি 2025 যে টেক্সটটা ছিল এখানে পেস্ট করে দিচ্ছি। এই তিনটাকে ধরে অ্যালাইন করে দিচ্ছি, আর একটু ছোট করে নিচে দিয়ে। ওকে, ফাইন। আর হাসিয়ে বানানো ভুল। সমস্যা নেই, বলো কারেকশন করে নিয়েন আপনারা যখন করবেন। আচ্ছা, এখানে কোম্পানি ডিটেলস কিছু, যেমন কোম্পানি, আপনি তো অবশ্যই ক্যালেন্ডার ডিজাইন করবেন কোনো না কোনো কোম্পানির, তাই না? আচ্ছা, অ্যাবাউট আস সেকশনটা আমি এখানে দেই, এটাকে একটু ছোট করে দেই। দেন ফন্ট সাইজটা একটু ছোট করে নিয়ে এখান থেকে কিছু টেক্সট ড্র করে দিই, জাস্ট এভাবে। স্যার এটা কি ডেস্ক ক্যালেন্ডারের মাপ দিচ্ছেন না, মানে এটা মানে কি মাপের হলো স্যার? এটা কোনো মাপে নেই আপাতত। এটা হচ্ছে আমরা নিয়েছিলাম ওয়াল ক্যালেন্ডার, ওয়াল আচ্ছা। ক্যালেন্ডারের মাপ নিয়ে এটাকে আরো বড় জি। করে দিয়েছি আর কি। এটা তো বড় ছোট করা যাবে তাই না? হ্যাঁ। আচ্ছা, দেখেন কিছু আচ্ছা। কিছু জিনিস যেমন হচ্ছে আপনার ক্যালেন্ডার ডিজাইন, এরপর হচ্ছে যে ব্যানার ডিজাইন, এগুলো টোটালি আপনাকে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী করতে হবে। যেমন ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে একটা ফ্লায়ার ডিজাইন করেন, সেক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে যদি সাইজ নাও বলে, আপনি কিন্তু A4 সাইজে করে দিবেন। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা কিন্তু আচ্ছা। ব্যানার ডিজাইনের বিষয়টা টোটালি ক্লায়েন্ট আপনাকে রিকোয়ারমেন্ট দিয়ে দিবে যে এটা এতটুকু হবে, এটা এতটুকু হবে। ব্যানার এবং ক্যালেন্ডার। ব্যানার, ক্যালেন্ডার, ফেস্টুন, বিলবোর্ড, এই সব ধরনের ডিজাইনে ক্লায়েন্ট ক্লিয়ারলি কনসেপ্ট দিয়ে দিবে আপনাকে যে এটা এতটুকু সাইজ হবে। যদি ক্লায়েন্ট নাও দেয় তাহলে আপনাকে ক্লায়েন্টের কাছ থেকে জিজ্ঞেস করে এটা নিয়ে নিতে হবে। আচ্ছা স্যার। কারণ আপনি কোন ক্যালেন্ডার করবেন, ক্লায়েন্ট যদি আপনাকে বলে ডেস্ক ক্যালেন্ডার, হ্যাঁ, তাহলে আপনি ডেস্ক ক্যালেন্ডার লিখে সার্চ করলে গুগলে অনেক অনেক টাইপের ডেস্ক ক্যালেন্ডার পাবেন, অনেক মেজারমেন্টের। স্যার এই যে নিচের নিচের ব্ল্যাকের যে স্যার ইয়েগুলো এগুলো কি কি জাস্টিফাই করা যাবে? এগুলা টেক্সট নাকি যে এটা? না না না, ওই যে অ্যাবাউট হ্যাঁ আছে হ্যাঁ যেগুলো এগুলো স্যার। হ্যাঁ হ্যাঁ, জাস্টিফাই করা যাবে। প্যারাগ্রাফ আচ্ছা ঠিক আছে। প্যারাগ্রাফ প্যানেল লিখে জাস্টিফাই করে দিই। আচ্ছা ঠিক আছে। স্যার ফন্ট সাইজের ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিলে ভালো হতো। ফন্ট সাইজ? হ্যাঁ, ক্যালেন্ডার গুলাতে। বুঝি নাই, ক্যালেন্ডারের ফন্ট সাইজ কত হবে এরকম কিছু? হ্যাঁ, এগুলো হেডিং আসলে হেডিং। কোনো কিছুই ফিক্স না।
এটা টোটালি আপনার প্র্যাকটিসের উপর, আপনার চোখের উপর, যে আপনি এই ডিজাইনের মধ্যে ফন্ট সাইজটা কত বড় রাখলে ভালো দেখাবে। যেমন আমার কাছে মনে হচ্ছে সে ক্যালেন্ডারের মধ্যে যে এই জায়গায় যে পোর্শনটা, এখানে ফন্ট সাইজটা অনেক বেশি মনে হচ্ছে আমার কাছে, যে এটা আরো একটু ছোট হলে হয়তো আরো বেটার লাগবে। বুঝতে পারছেন? জি স্যার। এটা টোটালি ডিপেন্ড করবে যে আসলে আপনার এক্সপার্টিসের উপর। কারণ আমি বললাম যে ঠিক আছে আপনি এখানে 10 ইউজ করবেন, 10 পয়েন্ট ইউজ করবেন। এখন আপনি ডিজাইন করতেছেন 3 ইঞ্চিতে, ওইখানে 10 পয়েন্ট দিবেন? না স্যার। স্যার এক্ষেত্রে সিএমআই কে প্রিন্টের যে মানে মানে ইয়েটা আউটপুটটা, ওই আউটপুটটা আমাদের নলেজে রাখতে হবে, তাই তো স্যার? হ্যাঁ, আরেকটা বিষয় আপনাদের বলি, এই সিএমওয়াই কে আরজিবি বাংলাদেশের প্রেক্ষাপটে এটা খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট সিএমওয়াই কে আরজিবি। কারণ কি, বাংলাদেশে এই আরজিবি প্রিন্টার মানে আরজিবি যে ডকুমেন্ট প্রিন্ট করবে এরকম কোনো প্রিন্টার আমি দেখি না। বাট আমি কিছু কিছু ক্লায়েন্টের কাজ করে দিয়েছি, যে আমি আরজিবি দিয়ে করে দিয়েছি ডিরেক্টলি, এবং প্রিন্ট করছে, কোনো সমস্যা হয়নি। তো আসলে বাইরের দেশে আরজিবি সিএমওয়াই কে দুইটাই প্রিন্ট করতে পারে তারা, কিন্তু বাংলাদেশে আসলে এটা পসিবল না। বাংলাদেশে আপনি, কারণ কি স্যার? আমি জানি না, হয়তোবা বাংলাদেশে যে মেশিন, তবে একজনের কাছে শুনছিলাম যে বাংলাদেশে যে মেশিনগুলো প্রিন্টিং প্রেসে ইউজ করে, এটা জি ম্যাক্সিমাম স্যার। গুলো বিদেশে ইউজ করে, সেগুলো দেশে আছে সেগুলো ইউজ করে। আচ্ছা আচ্ছা, আমাদের ওই রিইউজ করার কারণে কোয়ালিটিটা ঠিক থাকে নাই তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই আমি বুঝলাম। গতকালকে একটা কাজ করে দিয়েছি, গতকালকে একটা ক্লায়েন্টের পোস্টারের কাজ ডিজাইন করে দিয়েছি। সে প্রিন্ট করছে, প্রিন্ট করে আমার ছবিও দিছে। এই আমার বলে নাই যে আরজিবি সিএমওয়াই কে কোনো ঝামেলা। আর আরেকটা ক্লায়েন্টের কাজ তো 2 বছর থেকে করে আসতেছি, সব কাজে আরজিবি তে করে দেই, সার্টিফিকেট করে স্যার দিই। এক্ষেত্রে যদি আমার মানে আমি যদি শিওর থাকি যে আমার মেশিনটা একদম নিউ, হ্যাঁ ব্র্যান্ড নিউ, তাহলে কি আমি আরজিবি দিয়ে মানে ইয়ে করে মানে কি ভালো রেজাল্ট পাবো? ভাই মেশিন সম্পর্কে আমার এক্সপেরিয়েন্স নাই, কারণ আমি কখনো প্রিন্টিং না প্রেসে যাই নাই বা প্রিন্টও না করি নাই। না, আপনি আমার জাস্ট যেহেতু ওই যতটুকু যে ওই জন্য এক্সপিরিয়েন্স ইয়ে পান বললাম না আর কি। সেজন্য। জি স্যার, জি স্যার। কারণ আমি বুঝছি স্যার। গতকালকে ডিজাইন করে দিয়েছি, ক্লায়েন্ট প্রিন্ট করছে, তো আমি আরজিবিতেই করে দিয়েছি। ইভেন আমি ডিজাইনটা পুরোটাই করছি ফটোশপে, ইলাস্ট্রেটরে করিনি। স্যার ফটোশপের মানে বেসিক থেকে ভালো করে মানে আগে জানতে হবে স্যার। নার্সারি ডিজাইন মানে অনেক কঠিন লাগছে। স্যার স্যার এইটা প্রসঙ্গে স্যার একটু বলি স্যার, এই যে পিএইচডি কোনো ফাইলকে কি আমি এআই তে কি কনভার্ট করতে পারবো স্যার? কনভার্ট করা যায়, হ্যাঁ, ফটোশপ থেকে এক্সপোর্ট করবেন ইপিএস এ, ইপিএস এ এক্সপোর্ট ইপিএস? করে ইলাস্ট্রেটর ওপেন করতে পারবেন। সেক্ষেত্রে But এডিট করা যায় না সেক্ষেত্রে স্যার। সেক্ষেত্রে খুব একটা ভালো এডিট করা যায় না। হ্যাঁ। ও, আর সরাসরি এআই ফাইল বানানোও যায় না স্যার? ইপিএস তো নেওয়া যায় স্যার জানি। হ্যাঁ, ইপিএস নেওয়া যায়। এআই তে নেওয়া যাবে না না, পিএইচডি থেকে? এআই হচ্ছে ইলাস্ট্রেটরের ফাইল, এটা ফটোশপে তো পাবেন না। স্যার আমি ওই যে আজকে একটু দেখছিলাম, কিন্তু দেখলাম যে ওটা মানে আমার কালারটা ব্ল্যাক হয়ে গেছে। পাবেন না তো। এআই জি জি হচ্ছে, স্যার। স্যার ফটোশপ থেকে কপি করে কি মানে কোনো শেপ কি কোনো মানে কোন ইনফরমেশন মানে কপি করে ইলাস্ট্রেটর নিয়ে যায় এডিট করা যাবে? ইলাস্ট্রেটরে নিয়ে এডিট করতে পারবেন না। আপনি ফটোশপ থেকে কোনো শেপ যদি ইলাস্ট্রেটরে নেন, তাহলে এই হ্যাঁ। শেপটাকে জি স্যার। এডিট করতে গেলে আপনাকে ফটোশপে যাইতে হবে, ফটোশপে এডিট করে দেখবেন যে ইলাস্ট্রেটর অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। আবার ফটোশপ জি থেকে স্যার। কোনো ফাইল যদি ইলাস্ট্রেটরের কোনো ফাইল ফটোশপে নিয়ে কাজ করেন, এরপর আপনি যদি চেঞ্জ করতে চান, তাহলে আপনি ওটাকে চেঞ্জ করতে পারবেন আবার। বুঝতে পারছেন? ওই আরেক জায়গায় গিয়ে, যদি আপনি ফটোশপ থেকে ফাইল ইলাস্ট্রেটরে নিয়ে আসেন তাহলে ফটোশপে এডিট করতে হবে, যদি ইলাস্ট্রেটর থেকে ফাইল ফটোশপে নিয়ে যান তাহলে ফটোশপে চেঞ্জ করতে হবে। বুঝতে পারছেন? জি। এই হচ্ছে বিষয়। ওকে, তো এই হচ্ছে আপনাদের ওভারঅল ক্যালেন্ডার ডিজাইনের ক্লাস। আপনারা একটু প্র্যাকটিস করেন, মানে যদি কাজ প্র্যাকটিস না করেন তাহলে আসলে ডিজাইন শিখে কোনো কিছুই নাই। যদি মনে করেন যে আপনি আহ, শুধু দেখেই যাবেন, তাহলে আপনার কোনো লাভ নেই, কোনো ফায়দা নেই। বুঝতে পারছেন? স্যার আমরা তো অ্যালাইনমেন্ট গুলো স্যার ওইভাবে স্যার একদম নিখুঁত ভাবে পারি না স্যার। আমি একটু চেষ্টা করছিলাম ইউটিউব ভিডিও দেখে স্যার। ভাই এইগুলা তো একদিনের বিষয় না। দেখেন, এটাকে আমরা চাইলে কয়েকটা ভাগে ভাগ করে নিতে পারি। যেমন আপনি যদি পারফেক্ট ওয়েতে ভালোভাবে সময় দিয়ে কাজ করতে চান, এটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিতে চান, তাহলে আমরা কয়েকটা গ্রিড সিস্টেমও করে নিতে পারি। ঠিক আছে, আমরা রুলার নিয়ে কাজ করতে পারি, বা আমি এটাকে একটা বক্স নিয়ে, এই যে বক্সটা নিয়ে এটাকে আমি কয়টা ভাগে ভাগ করব, এটা আমি করে নিতে কাজ কাজ করতে পারি। যেমন আমি এখানে স্ট্রোক দিয়ে স্ট্রোকটা বাড়াই দিলাম, যেন বোঝা যায় অবজেক্ট থেকে, পাথ থেকে
স্প্লিট টু গ্রিডে গেলাম। এবার আমি এটাকে কয়টা ভাগে ভাগ করব। ঠিক আছে, এই যে এইভাবে কাজ করতে হয়, এই যে দেখেন, এইভাবে মেজারমেন্ট নিয়ে পারফেক্টলি কাজ করতে হবে। বাট তার জন্য তো আপনাকে প্র্যাকটিস থাকতে হবে। এখন আপনি দেখেন কোন শেপের মধ্যে কোনটুকু রাখবেন, মেজারমেন্টটা কোন দিকে রাখবেন, এটাকে আমি লক করে দিলাম বা এটাকে আমি গাইড করে দিলাম। বুঝতে জি পারছেন? স্যার। এই যে জি এখন স্যার। আমি লাইক এই যে এটাকে আমরা পারফেক্টলি এটার মধ্যে দিয়ে দিলাম। বুঝতে পারছি এগুলো, বাট প্র্যাকটিসটা তো করেন এই স্যার জিনিসগুলো। আমি ওই যে ভিডিও ডিজাইন। ভিডিও দেখে স্যার, আমি ওই যে প্র্যাকটিস করতে গেছিলাম স্যার, যে ডেস্কটপ একটা ইয়ে নিয়েছিলাম, যে ডেস্কটপ ক্যালেন্ডারের একটা মেজারমেন্ট নিয়ে হ্যাঁ, শুরু করছিলাম। তো ওই এই যে ক্রিয়েট আউটলাইনে গিয়ে একদম ব্লক হয়ে গেছি। ক্রিয়েট আউটলাইন ওইখানে আমাকে করতে বলছে, আমি করছি। পরে আমি আবার যেটা কপি করে 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 যে আর অন্যগুলো যে করতে গিয়ে যে আমি ওই যে ডেট গুলো যে আবার মানে ফিক্সড মানে এই 2025-এরটা করতে গেছি, যে ওইটা একদম চেঞ্জ করে করে ইয়ে হ্যাঁ। করতে গিয়ে আর পারি নাই, আউটলাইনে গিয়ে ব্লক হয়ে ক্রিয়েট গেছে স্যার। ক্রিয়েট আউটলাইন করলে তো আপনার হচ্ছে ইয়া হবে না। হ্যাঁ, ওরা আর কি আমাকে বলছে ক্রিয়েট আউটলাইন করতে, আমিও করছি, করার পরে দেখি এই অবস্থা, পরে আর হয় না। ওকে, তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ স্যার। প্র্যাকটিস করেন, কাজ প্র্যাকটিস করেন। তাহলে শুধু ক্লাস করে লাভ নেই। কাজ প্র্যাকটিস না করলে শুধু শুধু ক্লাস করে, মানে শুধু শুধু এটা সময় নষ্ট আমি মনে করি। থ্যাংক ইউ স্যার। ওকে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।